তিনি আওয়ামী লীগের লোক এবং তার মাধ্যমে একটা যোগাযোগ গড়ে উঠেছিল এবং তারা ফজলেনুর তাপস তারপরে হচ্ছে এদের সঙ্গে যোগাযোগ করে, মামলা হলো, শত শত বিডিআর এর সৈনিককে আটক করা হলো, কিন্তু আসল ষড়যন্ত্রকারী যারা তারা কিন্তু জালের বাইরে থেকে গেল এবং আসল ষড়যন্ত্রকারীদেরকে না ধরে নিরীহ সাধারণ সৈনিকদেরকে, যারা হয়তো অনেকে ভুল পথে পরিচালিত হয়েছে, আবার অনেকে হয়তো নির্দোষ, তাদেরকে সেই ষড়যন্ত্রকারী যারা তাদেরকে গ্রেফতার করা হলো না, বিচারের আওতায় আনা হলো না। আমি দাবি জানাবো বর্তমান সরকারের কাছে যে সত্যিকারের ষড়যন্ত্রকারী যারা তাদেরকে যেন বিচারের আওতায় আনা হয়। এর পাশাপাশি আমি কথা বলবো যে আপনার এই ঘটনা ঘটেছে 2009 সালে, তারপরে 15 বছর হয়ে গেছে। এই 15 বছরের মধ্যে বিচারাধীন অবস্থায় অনেকে জেলখানায় মৃত্যু ঘটেছে, আর কেউ কেউ হয়তো ছাড়া পেয়েছে সাজা ভোগ করার পর। এখনো আপনারা যেটা বললেন 800-র অধিক আপনার সৈনিক জেলে আটক আছে। তো আমার মনে হয় একজন মানুষ হিসেবে এবং মানবিক দৃষ্টিকোণ থেকে ঘটনাটা দেখলে আমার মনে হয় এর সমাধান খুব কঠিন নয়। ভারত এক ঢিলে দুই পাখি মেরেছে। কিভাবে? বিডিআর কি? বিডিআর হচ্ছে বাংলাদেশের সামরিক প্রতিরক্ষার দিক থেকে ফার্স্ট লাইন অফ ডিফেন্স, এবং যদি কোন রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের যুদ্ধ বিগ্রহ হয় তখন দেশ রক্ষার জন্য বিডিআররা ফার্স্ট লাইন অফ ডিফেন্স হিসেবে আগ্রাসনকারী আক্রমণকারী বাহিনীকে প্রতিরোধ করবে। আমাদের বিডিআর এর বা পরবর্তীকালে যেটাকে বিজিবি বলা হচ্ছে, এই বাহিনীকে প্রশিক্ষণ দেয় বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনীর কাছ থেকে প্রশিক্ষণ পাওয়ার ফলে এরা আমাদের যে সামরিক বাহিনী আছে তার কাছাকাছি প্রায় একরকম দক্ষতা অর্জন করে, এবং এই দক্ষতার কারণে তারা সীমান্ত প্রহরায় ভারতের বিএসএফ এর চাইতে অনেক বেশি সাহস এবং শক্তি নিয়ে, কুশলতা নিয়ে তাদেরকে মোকাবেলা করে। কারণ ভারতের বিএসএফ সামরিক বাহিনী দ্বারা প্রশিক্ষিত নয়। বিডিআর বিদ্রোহের আগে একটা ঘটনা ঘটেছিল, সেটা হলো পদুয়া, সিলেটে। সেটা দীর্ঘদিন ধরে ভারতীয়রা দখল করেছিল। এরপর দেখা গেল ওর মধ্য দিয়ে তারা একটা রাস্তা তৈরি করছে। তখন বিডিআর এটার প্রতিবাদ জানায় এবং ভারতীয় বাহিনীকে, বিএসএফ কে বাধ্য করে তাদের এই সড়ক নির্মাণের কাজ বন্ধ করতে। সঙ্গে সঙ্গে যে পদুয়া আমাদেরই এক অঞ্চল, আমাদেরই মানে এলাকা, সেটা হাতে গ্রহণ করে। বিএসএফ এই ঘটনার প্রতিশোধ নেওয়ার জন্য আপনার বড়াইবাড়িতে তারা হামলা চালায়। বিএসএফ বিশাল পরিকল্পনা করে ব্যাপক বিএসএফ এর সমাবেশ ঘটিয়ে রাত ভোর হওয়ার একটু আগে তারা ওখানে আক্রমণ করে এবং তারা বাংলাদেশ সীমান্তের অভ্যন্তরে অনেক দূর পর্যন্ত প্রবেশ করে। সেই সময় বাংলাদেশের একজন কৃষক, সে তার ধান খেতে সেচের পানি দেওয়ার কাজ করছিল। হঠাৎ তার নজরে আসলো যে পোশাক পরা কিছু বিএসএফ তাদের ওই এলাকায় ঢুকে পড়েছে। সে তখন দৌড়ে গিয়ে বিডিআর এর ক্যাম্পে খবরটা দিল এবং বিডিআর সামান্য মুষ্টিমেয় সংখ্যক আপনার সৈনিক নিয়ে বিএসএফ কে প্রতিরোধ করল। সেই প্রতিরোধের ফলে বিএসএফ এর বিরাট ক্ষতি হয়। কারো কারো মতে সেই দিন 116 জন বিএসএফ নিহত হয়। সরকারিভাবে স্বীকার করা হয় 16 জনের কথা। কাজেই সেখানে এই বড়াইবাড়িতে বিরাট ভাবে পরাজিত হয়েছিল ভারতের বিএসএফ বাহিনী। সেখানে আরেকটা ঘটনা ঘটেছিল, ওই এলাকাটা চরাঞ্চল, রাস্তাঘাট নেই। আমরা পত্রিকায় দেখলাম যে একজন মৃত বিএসএফ সৈনিককে বাঁশের সঙ্গে বেঁধে ঘাড়ে নিয়ে মানে তাকে আনার ব্যবস্থা করা হচ্ছে। এই ছবিটা যখন মিডিয়াতে আসলো তখন ভারত সরকার খুবই অসন্তুষ্ট হল এবং তারা এটা তীব্র প্রতিবাদ করল যে আমাদের সৈনিককে তোমরা এভাবে
অপমান করেছো, মৃত্যুর পরে তাকে এইভাবে তোমরা ব্যবহার করেছো, এবং এই বড়াইবাড়ির ঘটনার প্রতিশোধ নেওয়ার জন্য ভারতীয়রা এই বিডিআর বিদ্রোহের ঘটনা, সেই বিদ্রোহের ঘটনার অনেক কিছুই আমরা জানি বা শুনি, তারপরেও মনে হয় যে বহু অজানা তথ্য রয়ে গেছে যেটা জনসমক্ষে আসা উচিত। একটা বিদ্রোহের মতো ঘটনা শুধুমাত্র কয়েকজন সৈনিক করতে পারে না।